Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস 9 সিবিএসসি বোর্ড সিলেবাসের আ-মাটির ভেপু উপন্যাসের গ্রীষ্ম দুপুর অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। গ্রীষ্ম দুপুর অধ্যায়টা অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। এই চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেরকম তোমাদের সিবিএসসি বোর্ড এক্সামেরও আসে, যেমন হচ্ছে গিয়ে সিবিএসসি বোর্ড মানে ক্লাস 9-এ যে কোয়েশ্চেন আনসারগুলো আসে, ঠিক আছে, সিবিএসসি তো 10-এ হয়, 9-এ যে কোয়েশ্চেন আনসারগুলো আসে সেটা হচ্ছে গিয়ে 1 মার্কসের কোয়েশ্চেন আসবে আর 2+3 মার্কসের কোয়েশ্চেন আসবে। দেখো, আমি কিন্তু এখানে সমস্ত 1 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। এখানে আমি যেমন 1 মার্কসের কোয়েশ্চেনও রেখেছি, সেরকম 2+3 এরকম মার্কসের কোয়েশ্চেনও রেখেছি। ঠিক আছে, যে কোয়েশ্চেনগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তবে প্রতিবারের মতো এবারও আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে গিয়ে তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই যে ভিডিওগুলো তোমরা দেখছো কোয়েশ্চেন আনসার এর এক্সপ্লেনেশন ভিডিও যদি তোমরা শুনতে চাও, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, তবে এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর ফেসবুক পেজের ক্ষেত্রে আমি ফার্স্ট কমেন্টে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি, তোমরা একটু দেখো যে কীরকম টাইপের কোশ্চেন আমি নিয়ে এসেছি। এবং আমি প্রত্যেকবার তোমাদের একটা কথাই বলি যে কোশ্চেন আনসার লিখে দেওয়া আমার পছন্দ নয়। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো বলে আমি তাও কোশ্চেন আনসার একবার রেডি করেছি। আমি বারবারই বলবো, আনসারগুলো কিন্তু তোমরা হুবহু লেখার চেষ্টা করবে না, নিজের মতো গুছিয়ে লেখার চেষ্টা করো। ঠিক আছে, কারণ নিজের মতো করে লিখলে তোমাকে মুখস্থ করতে লাগে না, ব্যাপারটা বুঝে নিয়ে যদি তুমি নিজের মতো লিখতে পারো সেটা আরও বেটার হয়। আমি এখানে আমার মতো লিখেছি, আমি এটাই একটু আলোচনা করছি তোমাদের সাথে, তোমরা একটু পাশে থাকো, ক্লাসটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছি, অনেক অনেক দূরের কোন দেশের কথা মনে হয়? কার কখন এরকম মনে হয়েছিল? এরকম অজানা দেশের খোঁজ সে কোথা থেকে পেয়েছিল? কি লিখেছি আমি? আনসারের লেখার প্যাটার্ন হচ্ছে এরকমই, এভাবেই লেখা স্টার্ট করতে হবে যদি আরটিসির কোশ্চেন আসে, মানে 2+3, এটা 2+3 কোশ্চেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আ-মাটির ভেপু উপন্যাসের গ্রীষ্ম দুপুর অধ্যায়ে অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। সেই গাছের মাথাটা অপুদের দালানের জানলা থেকে দেখা যেত। অপু মাঝে মাঝে সেই দিকে চেয়ে চেয়ে দেখত। যতবার অপু চেয়ে চেয়ে দেখেছে ততবারই তার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়েছিল। ব্যাস, আমার 2 মার্কসটা হয়ে গেল। সেকেন্ড আছে, এরকম অজানা দেশের খোঁজ সে কোথা থেকে পেয়েছিল? অপু তার মায়ের মুখ থেকে যে রূপকথার গল্প শুনত, সেই কাহিনী অপুর মনের মধ্যে কল্পনার জাল বিস্তার করেছিল। সেই কল্পনা থেকেই অপু অজানা দেশের খোঁজ পেয়েছিল। নেক্সট কোশ্চেন, অনেক দূরের ওই কল্পনা যখন তাহার মনকে অত্যন্ত চাপিয়া যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে। কার কীরকম কল্পনাপ্রবণ মনের পরিচয় আমরা পাই তা একটি দৃষ্টান্ত সহযোগে বুঝিয়ে দাও। কল্পনার জাল ছিন্ন হয়ে যাবার পর সে কীরকম আচরণ করত? কি লিখেছি? আলোচ্য অংশে অপুর মন কল্পনাপ্রবণ হয়ে উঠত অনেক দূরের কথায়। আচ্ছা, আমি এখানে আলোচ্য অংশ দিয়ে স্টার্ট করেছি, পরীক্ষায় তো যদি আসে আমি বারবার লিখিনি। তোমরা কিন্তু লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আ-মাটির ভেপু উপন্যাসে গ্রীষ্ম দুপুর অধ্যায়, এটা দিয়ে লেখাটা স্টার্ট করবে। আমি এখানে লিখেছি কিন্তু বারবার করে এক জিনিসটা রিপিট করে নিই। আলোচ্য অংশে অপুর মন কল্পনাপ্রবণ হয়ে উঠত অনেক দূরের কথায় তার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দভাবে সৃষ্টি করত। এই সব কল্পনা তাকে অন্য জগতে নিয়ে গিয়ে ফেলত। ঠিক সেই সময় তার মায়ের জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠত। অনেকবার এরকম হয়েছে যে আকাশের গায়ে উড়ে যাওয়া কোনো চিলকে এক মনে দেখতে দেখতে যখন সেটা অদৃশ্য হয়ে যায়, তখনই অপুর মন মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠত। তারপরের পার্টটা আছে, কল্পনার জাল ছিন্ন হয়ে যাওয়ার পর অপু ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দাওয়ায় এসে গৃহকার্যরত মাকে জড়িয়ে ধরত। অপু কোন মাছ খেতে ভালোবাসে? চিংড়ি মাছ। অপুদের বাড়ির ধারের নারকেল গাছে কোন পাখি ডাকতো? শঙ্খচিল ডাকতো। এগুলো সব এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দুপুরে আহারাদির পর সর্বজয়া কী কাজ করত? দুপুরবেলা আহারাদির পর সর্বজয়া কখনো কখনো জানলার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারত খেলা শুরু করে করে পড়তো। তাহলে কাশিদাসী মহাভারত হচ্ছে কাশিরাম দাসের লেখা মহাভারত, তাকে বলা হয় কাশিদাসী মহাভারত। ঠিক আছে, এটা মনে রাখবে। বাংলা মহাভারত, যেটা সংস্কৃত থেকে কাশিরাম দাস বাংলায় অনুবাদ করেছিলেন, ভাবানুবাদ করেছিলেন, ওটা। দুপুরে অপু মায়ের নিকট বসে কি কাজ করত? ক খ লিখত। কি শুনে অপুর মন তন্ময় হয়ে উঠত?
মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনে অপুর মন তন্ময় হয়ে উঠত। সর্বজয়া কখন গৃহকার্যের জন্য উঠে যেতেন তখন অপুর মনে কী চিন্তা ভাবনা চলতো। দুপুরের পর যখন বিকেল হয়ে আসতো, অর্থাৎ যখন বেলা পড়ে যেত, তখন সর্বজয়া গৃহকার্যের জন্য উঠে যেতেন। তখন অপু বাইরে এসে রোয়াকে দাঁড়িয়ে দূরের অসত্য গাছটার দিকে চেয়ে দেখত। অপুর মহাভারতের যুদ্ধের কাহিনী মনে হতো। কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনও মাটি থেকে রথের চাকা দু হাতে প্রাণপণে টেনে তুলছে। তবে নেক্সট কোয়েশ্চেন, রোজি তোলে কার কখন কি তোলার কথা মনে হতো? অপু মহাভারতের যুদ্ধের কাহিনী মনে হতো। কর্ণ যেন ওই অসত্য গাছের ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনও মাটি থেকে রথের চাকা দু হাতে প্রাণপণে টেনে তুলছে। ঠিক আছে। মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে তার মনে হয়, মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে কার কি মনে হতো, সে কিভাবে তার কল্পনায় যুদ্ধ জিনিসটাকে উপভোগ করত। মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে অপুর মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। এর অভাব পূরণ করার জন্য এবং আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটা উপায় বের করেছিল। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাইরের উঠোনে ঘুরে বেড়ায় ও আপন মনে যুদ্ধের স্বপ্ন দেখে ও কথা বলে চলে। ঠিক আছে। অপুর কল্পনায় 10 বাণ ছুঁড়েছিল কে? দ্রোণ। অপুর কল্পনায় 200 বাণ ছুঁড়েছিল কে? অর্জুন। অপুর কল্পনায় ঢাল তরোয়াল নিয়ে কে রথ থেকে লাফিয়ে পড়েছিল? অর্জুন। গ্রীষ্মদুপুর অধ্যায়ে মহাভারতের কোন কোন চরিত্রের কথা আমরা পাই? কর্ণ, অর্জুন, দ্রোণ, দুর্যোধন, ভীম ইত্যাদি। দ্রোণগুরু কোথায় বড় বিপদে পড়েছিলেন? নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের ধারে দ্রোণগুরু বিপদে পড়েছিলেন। এটাও কিন্তু অপুর কল্পনাতেই। অপুর কল্পনায় কাদের হাহাকার শোনা গিয়েছিল? কুরু সৈন্যদলের। শেওড়াবনির দিক থেকে কে হঠাৎ অপুকে ডেকেছিল? দুর্গা। এখানে কি করে এখন কি করে পারা যায় বল দেখি? কে কাকে কি পারার কথা জিজ্ঞেস করেছিল? অপু দুর্গাকে নোনাফল পারার কথা জিজ্ঞেস করেছিল। অবশেষে সেগুলি তারা কিভাবে পেরেছিল? দুর্গার কথা শুনে অপু বাড়ি থেকে একটা আকুশি নিয়ে এসেছিল। সেই আকুশি দিয়ে টান মেরে তারা নোনাফলগুলো পেরেছিল। আকুশি দিয়ে অপু ও দুর্গা কতগুলি নোনাফল পেরেছিল? আকুশি দিয়ে অপু ও দুর্গা 4-5টা নোনাফল পেরেছিল। দুর্গা কিভাবে নোলক পড়তে ভালোবাসে? দুর্গা ওর কর্মী লতা সাদা সাদা ফুলের কুড়ি দিয়ে নোলক পড়তে ভালোবাসে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। অপুর অপছন্দ থাকলেও সে কেন দিদিকে বাধা দেয় না বা দিদির কথার অবাধ্য হয় না? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নোলক পড়ায় অপুর অপছন্দ থাকলেও সে তার দিদিকে কখনো বাধা দিতে পারে না। অপু কোনো অবস্থাতেই দিদির কথার অবাধ্য হয় না। দিদি বন জঙ্গল ঘুরে কুল, জাম, নোনা, আমড়া সংগ্রহ করে এনে তাকে লুকিয়ে খাওয়ায়। এগুলি কুপত্য হিসেবে পরিচিত এবং উভয়েরই খাওয়া নিষেধ। কাজেই দুর্গা কিছু অন্যায় কথা বললে সেটা শোনা ছাড়া তার অবাধ্য করা অপুর সাহসে কুলায় না। আচ্ছা, ভাইয়ের চিবুকে হাত দিয়ে মুখ নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, কে কখন কার চিবুকে হাত দিয়েছিল? ওর কলমির ফুল দিয়ে দুর্গা অপুকে নোলক পরিয়ে দিয়েছিল। ভাইকে নোলক পরানোর পর দুর্গা অপুর চিবুকে হাত দিয়ে আলোচ্য উক্তিটি করেছিল। নেক্সট, কোথায় পেলি রে? কি দেখে কে কাকে এমন কথা বলেছিল? তাহলে কি, নোনা ফলগুলো দেখে সর্বজয়া দুর্গাকে এমন কথা বলেছিল। আচ্ছা, কোন জঙ্গল থেকে অপু ও দুর্গা নোনা ফলগুলি সংগ্রহ করেছিল? মনে রাখবে, লিচু জঙ্গল থেকে। ঠিক আছে। কে চিনতে তো পারছি নে, কে কাকে দেখে এমন কথা বলেছিল? দুর্গা অপুকে নোলক পরিয়ে সর্বজয়ার সামনে নিয়ে এসেছিল। ছেলেকে নোলক পরা অবস্থায় দেখে মা সর্বজয়া কৌতুক করে আলোচ্য উক্তিটা করেছিল। আগে আগে দুর্গা ও তাহার পেছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল। কোন সময় কেন অপু ও দুর্গা এমন কাজ করেছিল? অপুকে নোলক পরিয়ে দুর্গা মায়ের সামনে নিয়ে এসেছিল। অপুকে নোলক পরা অবস্থায় দেখে অপুর মা কৌতুক করে না চিনতে পারার ভান করেছিল। সেই সময় পাড়ায় ডুগডুগি বাজিয়ে চিনিবাস ময়রা এসেছিলেন মিষ্টি বিক্রি করতে। ডুগডুগির শব্দ শুনে অপু ও দুর্গা মনে করেছিল পাড়ায় বাদর খেলা দেখাতে এসেছে। তাই তারা বাদর খেলা দেখার উদ্দেশ্যে এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।
ডুগডুগি বাজিয়ে কে এসেছিল, তার পেশা কী ছিল? ডুগডুগি বাজিয়ে চিনিবাস ময়রা এসেছিল। পথে ঘুরে ঘুরে সকলের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি বিক্রি করাই ছিল তার পেশা। চিনিবাস হরিহরের বাড়িতে ঢুকলো না কেন? চিনিবাস জানতো যে হরিহরের বাড়ির কেউই তার কাছ থেকে কোনো মিষ্টি কিনবে না, তাই চিনিবাস হরিহরের বাড়িতে না ঢুকে চলে গিয়েছিল ভুবনবাবুর বাড়িতে। নেক্সট, চিনিবাস কোথায় গিয়ে মাথার রোকাবি নামিয়েছিল? চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়িতে গিয়ে মাথার রোকাবি নামিয়েছিল। ভুবন মুখুজ্জের পরিচয় দাও। ভুবন মুখুজ্জে ছিলেন একজন অবস্থাপন্ন গৃহস্থ। তার স্ত্রী মারা গিয়েছিলেন আর তার বাড়িতে রয়েছে 5-6টা ধানের গোলা। কার বাড়িতে 5-6টা ধানের গোলা আছে? ভুবনবাবুর বাড়িতে, ভুবন মুখুজ্জের বাড়িতে। ভুবন মুখুজ্জের সংসারের কর্ত্রীকে, তার বয়স কত, তিনি কীরকম প্রকৃতির মহিলা? আচ্ছা, ভুবন মুখুজ্জের স্ত্রী মারা গিয়েছিলেন, তাই তার সংসারের বর্তমান কর্ত্রী হলেন সেজ ভাইয়ের বিধবা স্ত্রী। তার বয়স 50-এর উপরে হবে। তিনি অত্যন্ত রাশভারী মহিলা। চিনিবাস ময়রার কাছ থেকে দশহরা পূজার জন্য কে কিসে করে মিষ্টি গ্রহণ করেছিল? চিনিবাস ময়রার কাছ থেকে দশহরা পূজার জন্য ভুবনবাবুর বাড়ির সেজ বউ একটা মাজা পিতলের সরায় করে মিষ্টি কিনেছিলেন। সেজ বউয়ের ছেলের নাম কি ছিল? সুনীল। মনে রাখবে, এটা পরীক্ষা অনেক সময় এমসিকিউতে দেয়। ভুবনবাবুর বাড়িতে কারা উঠোনে এসে দাঁড়িয়েছিল? চিনিবাসকে ভুবনবাবুর বাড়িতে মিষ্টি বিক্রি করার জন্য ঢুকতে দেখে অপু ও দুর্গা ভুবনবাবুর বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছিল। যেমনি মা তেমনি ছা, আলোচ্য অংশে মা ও ছা বলতে কাদের বোঝানো হয়েছে? কে কখন এমন কথা বলেছিল? আলোচ্য অংশে মা বলতে সর্বজয়াকে বোঝানো হয়েছে, আর ছা বলতে অপু ও দুর্গার কথা বোঝানো হয়েছে। বিশেষত এখানে দুর্গাকেই নির্দেশ করা হয়েছে। ভুবনবাবুর বাড়ির লোক চিনিবাসের কাছ থেকে দশহরা পূজার জন্য মিষ্টি কিনেছিল। সেই বাড়ির ছেলেমেয়েরা সেখানে দাঁড়িয়ে চিনিবাসের কাছ থেকে মিষ্টি কিনে খাচ্ছিল। সেই বাড়ির সেজবউয়ের ছেলে সুনীল, সেও সেখানে উপস্থিত ছিল এবং মিষ্টি খাচ্ছিল। চিনিবাসকে সেই বাড়িতে ঢুকতে দেখে অপু ও দুর্গাও পিছনে পিছনে এসে দাঁড়িয়েছিল। মিষ্টি বিক্রি করেছি চিনিবাস। আচ্ছা, মিষ্টি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার লেখাতে। মিষ্টি বিক্রি করে চিনিবাস চলে গেলে অপু ও দুর্গাও সেই বাড়ি ত্যাগ করে চলে যায়। অপু ও দুর্গার সেখান থেকে চলে যাওয়ার পর সেই বাড়ি সেজবউ অপু ও দুর্গাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছিল, বিশেষত দুর্গাকে উদ্দেশ্য করে মন্তব্যটা করেছিল। আচ্ছা, তুই আমি মুরগি কিনে খাবো, কে কখন কাকে এমন কথা বলেছিল? ভুবন মুখুজ্জের বাড়ির লোকজনকে অপু ও দুর্গা চিনিবাসের কাছ থেকে মিষ্টি কিনে খেতে দেখেছিল। মিষ্টি খেতে অপুও খুব ভালোবাসে। সেই বাড়িতে অপু ও দুর্গাকে কেউ একবারও মিষ্টি খাওয়ার কথা বলেনি। চিনিবাস সেই বাড়ি থেকে চলে গেলে অপু ও দুর্গাও সেখান থেকে বেরিয়ে যায়। মিষ্টি না খেতে পারায় অপুর মন খারাপ দেখে দুর্গা অপুকে রথের সময় বাবার কাছ থেকে 4 পয়সা চেয়ে মুরগি কিনে খাবার আশ্বাস দিয়েছিল। আচ্ছা, দুর্গা রথের সময় বাবার কাছ থেকে কত পয়সা চেয়ে নেবে? 4 পয়সা চেয়ে নেবে। রথের সময় অপু দুর্গার পয়সা দিয়ে কি করবে? মুরগি কিনে খাবে। গ্রীষ্ম দুপুর অধ্যায়ে উল্লেখিত দুটি উৎসবের নাম লেখো। দশহরা পূজা আর রথযাত্রা। এই ছিল আজকের আলোচনা। আমি সম্পূর্ণ যত টাইপের কোশ্চেন আসতে পারে গ্রীষ্ম দুপুর অধ্যায় থেকে আমি কিন্তু এখানে আলোচনা করে দিয়েছি। তোমরা এখান থেকে প্রিন্ট আউট নিতে পারো। তোমরা এখান থেকে কোশ্চেন আনসারগুলো খুব ভালো মতো লিখেও নিতে পারো। তোমরা পড়তে পারো এখান থেকে। আশা করি তোমরা বেনিফিটেড হবে। আর এইভাবেই তোমরা একটু আমার পাশে থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকে এই অবধি।